মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার গেছেন, আর তার মধ্যেই বিজেপিতে ক্ষুব্ধ বার্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখছেন জন বার্লা। মুখ্যমন্ত্রী সফরের মাঝেই বিজেপিকে তোপ। অনন্ত মহারাজের পর এবার জন বার্লা। এখানে লিডারশিপ নাই, আমাদের কার্যকর্তা ঝিমায় পড়ছে যে আমরা করব আগামী দিন কি, কোন মুখে দেখে আমরা পার্টি করব। কেউ তো নাই, ওইরকম লিডারশিপ নাই। চা বাগান সামলানো কেউ লিডারশিপ নাই, আদিবাসীদেরকে ধরার ওইরকম দুস্তরায় তো ওইরকম লিডার নাই। হাতটা বাড়াইতে হবে, বসতে হবে। আমার যখন মন্ত্রী ছিলাম আমি একটা 200 বেডের হসপিটাল আমার মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম থেকে ওইটা অলরেডি হয়ে গেছিল। ওইটা কিন্তু আমাদেরই পার্টি, আমাদেরই লোক, স্টেট বলবো, আলিপুর ডিস্ট্রিক্ট বলবো, কিছু লিডারশিপ ওরা আটকাইছে। তাহলে কিভাবে ওই পার্টি করবো? আচ্ছা, পার্টিকে লিডারশিপে যদি আটকাই দেয় ডেভেলপমেন্ট কাজগুলা, তাহলে আমরা আগাবো কিভাবে? আমাদের সব লিডারশিপ খেপে আছে। ডিআরএম ফোন করছিলেন যে আপনাকে ওই প্রোগ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রী নির্দেশে। তো ঠিক আছে, আমি আসবো। শুধু আমি গেলে তো হবে না, ডেভেলপমেন্ট যদি ভালো মতো হয়, আমাদের টিম আছে এখানে গিয়ে কালকে ওনার সাথে বসবো। সবাই চাচ্ছে যে কিছু ডেভেলপমেন্ট হোক। অ্যাজ আ গার্জেন, পশ্চিমবঙ্গের গার্জেন, সমস্যাগুলো কার কাছে রাখবো? আর সলভ করবে উনি করবে, তাই জন্য ওনার কাছেই রাখবো। শ্রমিকরা ডিপ্যাক আছে, তাই জন্য ওদের জন্য আমাদেরকে বসতে হবে। না বসলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে না। আর জন বার্লার এই বক্তব্যের পরই তাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওনার জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে, জনগণের জন্য কাজ করুন, কোনো অসুবিধা নেই। আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপর আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কি কি কাজ করেছেন তার হিসেব আপনাদের সামনে তুলে দেবো। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যিনি একজন আদিবাসীকে জেনারেল সিট থেকে মেম্বার অফ পার্লামেন্ট করে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে খগেন মুর্মু। উদাহরণ খুঁজে পাবেন না যে কোনো জেনারেল সিট থেকে কোনো এসটি কে নির্বাচনে লড়িয়েছে। তারপরেও যদি কেউ আদিবাসীদের স্বার্থের কথা আমাদের থেকে বেশি বোঝে, একজন আদিবাসী মহিলাকে আমাদের সরকারের সময় ভারতবর্ষের প্রথম নাগরিক করা হয়েছে। সরকার কোনো কিছু যদি স্যাংশন করে, সেখানে কোনো কিছু আটকাতে পারে না, কারণ সরকার স্যাংশন করলে সেটা হবে। 28 শেষ মাস্টার প্ল্যানের কাজ শেষের দাবি সাংসদ দেবের। গতকাল ঘাটালে মনিটরিং কমিটির প্রথম বৈঠক হয়। দলমত নির্বিশেষে সব স্তরের সহযোগিতা চাইলেন দেব। আমাদের ডেডলাইন হচ্ছে মার্চ 28, 2028। অর্থাৎ মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি, কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস। তো আমরা যতক্ষণ না 100% কনসেন্ট পাচ্ছি, ততক্ষণ আমরা এই এক্সিকিউশন, যে পিক লেভেলের কনস্ট্রাকশন, সেটা নামতে পারছি না। হাসিনাকে হাতে পেতে এবার কৌশলী ঢাকা। এবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ। ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার জারির পর ভারতকে নিশানা। হাসিনার প্রত্যর্পণ না হলে চুক্তি লঙ্ঘন, সওয়াল ইউনুসের আইন উপদেষ্টার। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি, সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। রেড কর্নার নোটিশের প্রসঙ্গ, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা, এই প্রেশারগুলো আগেও বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছিল। নজরুল সাহেব যেটা বারবার করে বলছেন যে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেটা লঙ্ঘন হবে। উনিও খুব ভালো মতোই জানেন যে প্রত্যর্পণের চুক্তির মধ্যে এরকম একটা প্রভিশন রয়েছে যে যাকে প্রত্যর্পণ করা হবে, যদি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো রিলিজিয়াস বা এরকম কোনো পারসিকিউশনের যদি তার ভয় থাকে, এবং তার যদি ভয় থাকে যে নিজের দেশে ফিরে তিনি আনফেয়ার ট্রায়াল পাবেন, তাহলে কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তি সেক্ষেত্রে কার্যকর হয় না। সেই আইসিটি আদালতে যেখানে তার বিচার হবে শেখ হাসিনার বলা হচ্ছে, কিন্তু প্রসিকিউটর আগেই বলে দিয়েছেন যে ইনি হচ্ছেন গণহত্যাকারী। এই জুলাই আগস্টে ইনি বহু মানুষকে হত্যা করেছেন। তাহলে অলরেডি ভার্ডিক্ট শোনানো হয়ে গেছে। তাহলে কিরকম বিচার তিনি পাবেন খুব স্পষ্ট। বাংলাদেশে এর মধ্যে সংখ্যালঘু নির্যাতনের কিন্তু বিরাম নেই। এবার পটুয়াখালীতে হিন্দু মহিলা পুলিশ কর্মীকে খুনের অভিযোগ। কুড়িগ্রামে মন্দিরের জমি দখলের চেষ্টা। অন্যদিকে বিএনপি নেতার গলায় ভারত বিদ্বেষের বিষ। যুদ্ধজিগির তোলার চেষ্টায় ইউনূস সরকার।
অশান্ত বাংলাদেশে আবার টার্গেট সংখ্যালঘু। এবার হিন্দু পুলিশ কর্মীকে খুনের অভিযোগ। মৃত মহিলা পুলিশ কনস্টেবল তৃষা বিশ্বাস মাদারীপুরের বাসিন্দা। পটুয়াখালী পুলিশ ব্যারাকে এই 22 বছরের তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। অবসাদের জেরে তরুণী আত্মহত্যা করেন বলে দাবি বাংলাদেশ পুলিশের, কিন্তু খুনের অভিযোগে সরব পরিবার। পটুয়াখালীতে হিন্দু পুলিশ কর্মী খুন, আর রংপুরের কুড়িগ্রামে মন্দিরের জমি দখলের চেষ্টা। মন্দিরের চারদিকে বেড়া দিয়েছে কট্টরপন্থীরা, ফলে মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ। বিপাকে পড়েছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। একদিকে বিএনপি নেতার ভারত বিদ্বেষ, আরেকদিকে চীন সফরে বাংলাদেশের বিশেষ উপদেষ্টা। তারা এখন চীনের কাছে নতজানু। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আশাটা অব্যাহত আছে যে আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে, মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। মুখে নরম আর মনে গরম। ভারতের বিরুদ্ধে যুদ্ধজিগির জারি বাংলাদেশে। সীমান্তে উস্কানির পর এবার রণসজ্জার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিএসএফকে টক্কর দিতে চাইছে বিজিবি। তাদের অস্ত্র কিনতে টাকা মঞ্জুর করেছে ইউনূস সরকার। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই। যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। নিউজ 18 বাংলা। মহেশতলার খবরের দিকে নজর রাখবো। মহেশতলাতে জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ, কিন্তু কি হচ্ছে সেটা? একটা স্কুল, জলাশয় বুঝিয়ে স্কুল তৈরি হচ্ছে, একটা বেসরকারি স্কুল। সেই স্কুলের একটা বিল্ডিং বাড়ানো হচ্ছে, সেই বিল্ডিংটা তৈরি হচ্ছে পুরোপুরি জলাশয় বুঝিয়ে। বিভিন্ন জায়গায় আমরা এই ছবি তুলে ধরার চেষ্টা করি যেখানে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণের ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় সেই বিল্ডিং উঠছে একটা জলাশয়কে বুঝিয়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেননা এই রকমভাবে একটা জলাশয় বুঝিয়ে সেখানে যদি স্কুল তৈরি হয় সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা পরবর্তীতে ঘটবে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বেসরকারি স্কুলের বিল্ডিং তৈরি হচ্ছে জলা জমির ওপর। জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে স্কুল। মহেশতলায় পুকুর বুঝিয়ে স্কুল বিল্ডিং তৈরির অভিযোগ। পুকুর বুঝিয়ে বেসরকারি স্কুল বিল্ডিং তৈরির অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন, সমীরের কাছে একটু যাব। সমীর, যে জায়গায় জলাশয়টা বুঝিয়ে স্কুল তৈরি হচ্ছে, কারা অভিযোগ তুললেন মূলত, এবং এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে? দেখো স্যার, একটা যেটা বলি, মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, যে রাস্তার উপরে স্কুলটা আছে, যে স্কুলের গেটটা আছে, সেই স্কুলের সামনেই একটা বড় পুকুর আছে, যে জলাশয় ছিল। সেই পুকুরটা ওখানে একটা ধানের গাছ ছিল, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে ওখানে স্কুলের একটা অংশ তৈরি হয়ে গেছে। ঠিক স্কুলের পিছনে আরেকটা জলাশয় আছে, সেই জলাশয়ের উপরে ঘর তৈরি হচ্ছে। যখনই আমরা স্থানীয় যে কাউন্সিলর আছে তার কাছে যাই, উনি জানতো না, উনি জেনেছে, উনি একটা ব্যবস্থা নেমে পড়েছে। এবং এমএলএ বিধায়ক যে আছে তার সঙ্গেও আমরা যোগাযোগ, দুলালবাবু, তার সঙ্গেও যোগাযোগ করি। সঙ্গে সঙ্গে দুলালবাবু ওখানকার যে যারা ইঞ্জিনিয়ার আছে, মানে আমাদের পৌরসভার যে ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছে। ইঞ্জিনিয়ার এসে ওটা দেখবে ওখানে কি জলাশয় ভর্তি হচ্ছে কিনা। এবং সব থেকে বড় প্রশ্ন উঠছে যে ওখানকার যে প্রাক্তন কাউন্সিলর তমলনাথ ঘোষ যে আগে ছিল, সে তমলনাথ ভৌমিক, সেই ভদ্রলোক, সে বলছিল এর আগে। তুমি যে ছবি তুলে ধরেছো, সেখানে যে জলাশয় ছিল কিছুটা হলেও বুঝতে পারা যাচ্ছে, এবং সেই বিষয়টা যারা ওখানে স্থানীয় প্রত্যেকেই জানেন, কিন্তু
স্কুলের কেয়ারটেকার কিংবা যে প্রমোটার এই কনস্ট্রাকশনটা করছেন তারা প্রত্যেকেই তো অস্বীকার করছেন, তারা কি বলছেন? তারা যেহেতু কাজটা করছে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা যোগাযোগ করতে গেছি তখন স্কুল কর্তৃপক্ষ যারা আছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে মুখ খুলতে রাজি হয়নি। সামনে কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার কোনোভাবে একটু আধটু বলেছে এবং প্রমোটার বলছে আমরা করিনি, আপনারা এসছেন কেন, আমরা বুঝতে পেরেছি, মানে কেউ আপনাদেরকে পাঠিয়েছে। ওনার কথা হচ্ছে উনি ওনার মতনই মন গড়া একটা কথা বলে যাচ্ছে যে প্রমোটার, কিন্তু আসল কথা বলছে না। এবং আমরা ভেতরে গিয়ে দেখেছি জলাজমি আছে, জলাজমির উপরে কিভাবে তারা এই গোটা বিষয়টাকে অস্বীকার করছেন শোনাবো দর্শকদের। ওই স্কুলটা এখানে শিফট করেছে, এই রাস্তা তো ছিল না। হ্যাঁ, রাস্তাতে এই গাড়িও ছিল, রাস্তায় এত চওড়া রাস্তা ছিল তো না, এরকমই ছিল। পুকুরটা সে যে রাস্তা ধার দিতে করেছিল ওটা তো জমিটা কেনা আর ভেঙে ঢুকে গেল পুকুরটা। আচ্ছা, এটা জমি কেনা, এই যে বাদিকে, এটা রাস্তার বাদিকে এটা পুকুর তো। হ্যাঁ হ্যাঁ, আর পেছনে যেখানে বিল্ডিং করেছে ওটাও তো পুকুর ছিল না, ওটা ওখানে পুকুর ছিল। তাহলে অত জল বলতে ওটা তো জল কেটে বুড়িয়ে করেছে, ওটা উল্টো উঠেছে রাস্তায়। ওই পাশে যে ডোবা আছে, এই রবি ঘোষের যে, ওটা কি তৈরি হচ্ছে ওখানে? ওটা স্কুল তৈরি হচ্ছে। প্ল্যান স্যাংশন আছে, ইলিগাল ভরাট তৈরি হচ্ছে, যেরকম প্ল্যান হয়েছে সেরকমই কাজ হচ্ছে। জলাশয় থাকলে কোনোদিন অথরিটি প্ল্যান স্যাংশন দেয়? প্ল্যানটা 3 বছর আগে স্যাংশন হয়েছে। যদিও এই নিয়ে তিনি কিছুই জানতেন না, দাবি স্থানীয় কাউন্সিলরের। প্রথমত আমি ব্যাপারটা জানি না, যদি বেআইনি কিছু কাজ হয়ে থাকে সেটা প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমার কাছে যদি পৌরসভা থেকে চিঠি আসে তখন আমি সেটা নিয়ে দেখব, যা ব্যবস্থা করা করব। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহেশতলার বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান। খবরটা পাইনি, জানি না কি খবর আছে, কোথায় আছে, আমরা পাঠাবো, আমার ইঞ্জিনিয়ারদের পাঠাবো, পাঠিয়ে দেখি।